হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম শোয়েব। আপনি হয়তো আপনার বাবা মাকে বাংলাদেশ থেকে জার্মানিতে নিয়ে আসতে যাচ্ছেন, সেটার জন্য ফেফলিস্টুন সেকুলারিং ডকুমেন্টে লাগতে পারে। তো আপনার হয়তো নানান প্রশ্ন থাকতে পারে যে আসলে ফেফলিস্টুন সেকুলারিং ডকুমেন্টে আসলে কি, কারা এলিজিবল এবং কারা এলিজিবল না, আপনার কি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কি না, সেটা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবো। আর তারপর হলো হচ্ছে কি কি স্টেপস আছে অ্যাপ্লিকেশন করার জন্য, আর কি কি ডকুমেন্ট লাগবে এই অ্যাপ্লিকেশনের জন্য। তো এই ভিডিওটা আপনি দেখতে থাকুন, আমি সব প্রশ্নের এসব উত্তর দিব আপনাদেরকে। তো আমার উদ্দেশ্যটা হলো হচ্ছে এখানকার প্রবাসী প্রবাসী বাঙালি যারা জার্মানিতে আছে তাদের লাইফটা সহজ করার জন্য। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। এটাতে ইউটিউব অ্যালগোরিদমে প্রচুর হেল্প করবে ওনারা প্রবাসী বাংলাদেশের কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য। তো চলুন শুরু করি প্রথম কোয়েশ্চেনটা দিয়ে, যেটা হলো হচ্ছে ফেফলিস্টুন সেকুলারিং ডকুমেন্টটা আসলে কি। তো এটা হলো হচ্ছে একটা লেটার যেটা আপনি জার্মান এম্বাসিতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই ডকুমেন্টটা প্রুফ করানো হয় যে আপনি যাকে ইনভাইট করছেন, যেমন আপনার বাবা মা বা ভাই বোন, যাদেরকে আনতে চান না কেন, তাদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে। তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে আপনি অ্যাজ এ হোস্ট জার্মানিতে থেকে তাদের যত যাবতীয় খরচ, যে থাকা খাওয়ার খরচ, তাদের একটা কাপড় চুপড়ের খরচ, তাদের ট্রান্সপোর্টেশনের খরচ, তারপর তাদের তাদের যদি কিছু হয়ে যায় তখন তাদেরকে ফেরত পাঠানোর খরচ, মেডিকেল কস্ট, এগুলো সব খরচের দায়িত্বটা আপনি নিচ্ছেন। সেটার একটা প্রুফ ডকুমেন্টটা। তো এটা অনেক ধরনের নাম আছে, যেমন ডিক্লারেশন অফ কমিটমেন্ট, অ্যাফিডেভিট অফ সাপোর্ট, বা আমরা আনঅফিসিয়ালি যেটা বলি হলো হচ্ছে ইনভিটেশন লেটার। তো বাংলাদেশে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো, তাদের এই ডকুমেন্টটা লাগে না সাধারণত, কিন্তু থাকলে ভালো হয়, কারণ এটা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের জন্য সহজ হয়। একটাই কারণ যে এই ডকুমেন্টটা আসলে জার্মান গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। তো তার মানে হলো হচ্ছে এটা একটা অফিসিয়াল ডকুমেন্ট যেটা প্রসেসিং করার জন্য আরও তাড়াতাড়ি হয়। সো ফ্যাফলিস্টুন সেকুলারিং ডকুমেন্টটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন লং টার্ম ভিসা আর শর্ট টার্ম ভিসা। লং টার্ম ভিসা বলতে 90 দিনের জন্য বেশি যদি থাকতে চায়, আর যদি শর্ট টার্ম ভিসা যদি 90 দিনের চেয়ে কম দিন যদি থাকতে চায়। তো লং টার্ম ভিসা যেমন হলো হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্টদের এটা হয়তো অনেকে জানে এবং জানে না। তো স্টুডেন্টদের যেমন হলো হচ্ছে ব্লক অ্যাকাউন্ট তৈরি করতে হয় যদি জার্মানিতে আসতে চায় পড়াশোনা করার জন্য। তো যদি স্টুডেন্টের কেউ যদি একটা আত্মীয় থাকে যে জার্মানিতে আছে, যার যথেষ্ট পরিমাণে ইনকাম আছে, তার জন্য একটা ফ্যাফলিস্টুন সেকুলার ডকুমেন্ট রেডি করতে পারে, যেটা বাংলাদেশে পাঠিয়ে দিলে তাহলে তার এই ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে না। আর আরেকটা যেটা ওয়ে হলো যেটা শর্ট টার্ম ভিসা, যেটা সবাই জানে যে ট্যুরিস্ট ভিসার জন্য যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে এই ফ্যাফলিস্টুন সেকুলারিংয়ের যে লেটারটা সেটা যদি দেখায় দেয়, তাহলে জার্মান এম্বাসি এটা খুব সহজে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এটা জার্মান অফিসিয়াল মানে গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। তো এখন কারা এলিজিবল? যারা লিগালি রেসিডেন্স পারমিট নিয়ে জার্মানিতে আছে, যেমন স্টুডেন্ট, ব্লু কার্ড হোল্ডার, তারপর হচ্ছে পিআর যারা নিয়ে আছে, আর যদি আপনারা যদি জার্মান সিটিজেনশিপ হন তার তো কনগ্রাচুলেশনস, তারা সবাই অ্যাপ্লিকেবল। তারপরে হলো হচ্ছে যে আপনাকে জার্মানিতে থাকতে হবে। আপনি হয়তো রেসিডেন্স পারমিট পেয়ে হয়তো অন্য দেশে থাকছেন, সেটা চলবে না। আপনাকে জার্মানিতে একটা রেজিস্টার্ড অ্যাপার্টমেন্ট বা হাউস থাকতে হবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেটার যেমন প্রমাণ থাকে। আর লাস্ট হলো হচ্ছে যে রিকোয়ারমেন্টটা, যেটা হচ্ছে আপনার সাফিসিয়েন্ট ইনকাম আছে কিনা। তো এই সাফিসিয়েন্ট ইনকাম বলতে যে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো আপনি হয়তো যেমন স্টুডেন্ট, আপনার হয়তো ইনকাম কম হতে পারে বা আপনার ইনকাম নাও থাকতে পারে। আনফর্চুনেটলি তখন আপনি এই ফ্যাফলিস্টুন সেকুলারিংয়ের জন্য এলিজিবল হবেন না, যদিও আপনার লিগাল রেসিডেন্স পারমিট আছে, বাসাও জার্মানিতে আছে, কিন্তু আপনার যদি সাফিসিয়েন্ট ইনকাম না থাকে, তাহলে এটা আপনার সম্ভব হবে না কাউকে ফ্যাফলিস্টুন সেকুলারিং দিয়ে কাউকে নিয়ে আসা। তো এই তিনটা রিকোয়ারমেন্টই ইম্পর্টেন্ট, আপনার লিগাল রেসিডেন্স পারমিট, অ্যাড্রেস ইন জার্মানি, আর হচ্ছে সাফিসিয়েন্ট ইনকাম, আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স স্ট্যাটাস থাকতে হবে। এর পরের প্রশ্নটা হলো হচ্ছে কারা এই ফ্যাফলিস্টুন সেকুলারিং ডকুমেন্টটা পাবে না। হ্যাঁ, যারা হলো হচ্ছে এখানে জার্মান গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে, যেমন বুর্গার আগে যেটা বলতো হার্টসফিয়ার, সোশিয়াল গেজেটসবুক, এসগেবে 6 এবং 7 প্যারাগ্রাফ থেকে যেটা বলা হচ্ছে যে জার্মান গভর্নমেন্ট থেকে যারা টাকা পয়সা পাচ্ছে তারা লিভিং কস্টের জন্য, তারা অ্যাপ্লিকেবল না। এরপরে হলো হচ্ছে যারা ডুলডুং নিয়ে আছে, যেমন ইংলিশে বলে টলারেটেড স্টে পারমিট। এটা হলো হচ্ছে তাদের জন্য যারা দেশে ফেরত যেতে চায় কিন্তু তারা কোনো কারণে ফেরত যেতে পারছে না। হুম, তারাও এই ফ্যাফলিস্টুন সেকুলারিংয়ের জন্য এলিজিবল না। এরপরে হলো হচ্ছে যারা অ্যাসাইলাম সিকার্স না, যারা হলো হচ্ছে অ্যাজুল বেবে আবা যেটা ডয়েচে বলে, তারা পাবে না।
আর লাস্টে হলো হচ্ছে যারা ফিকশন বেসাইনিগুং নিয়ে আছে, তার মানে তারা শর্ট টার্মের জন্য, যারা জার্মানিতে আছে কিন্তু শর্ট টার্মের জন্য এক্সটেনশন পেয়েছে, তারা পাবে না। যেমন স্টুডেন্টরা সাধারণত 3 মাস বা 6 মাস, শুধু স্টুডেন্ট না অন্যান্য জন্যও পায়। আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যারা 3 মাস বা 6 মাসের জন্য যারা এক্সটেনশন পেয়েছে ভিসার জন্য, তারা কোনো সময় এই ফ্যাসিলিটেশন সেক্টরের জন্য এলিজিবল না। তো এখন হলো হচ্ছে আপনি বিভিন্নভাবে আপনার ইনকাম সোর্স দেখাতে পারেন। আপনি যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, সেটা আপনি বিভিন্নভাবে ইনকাম সোর্স দেখাতে পারেন। সেটা প্রথমটা হলো হচ্ছে আপনি কোথাও যদি চাকরি করে থাকেন, আপনার যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যদি থাকে, তাহলে আপনার স্যালারি স্লিপ দেখাতে হবে, ডয়েচে যেটা বলে লোন আবরেশনগেন। তো আপনি যদি কাউকে শর্ট টার্মের জন্য নিয়ে আসতে চান, তাহলে 3 মাসের স্যালারি স্লিপ দেখালেও চলবে। আর যদি লং টার্ম যদি নিয়ে আসতে চান, তাহলে 6 মাসের স্যালারি স্লিপ দেখাতে হবে। আরেকটা ওয়ে হলো হচ্ছে আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে, যদি ধরেন আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, ডয়েচে বলে ফেস্টগেল্ড কন্টো, সেটার প্রমাণ দেখালেও চলবে। এরপরে ওয়েটা হলো হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সার হন বা বিজনেস ওনার হন না, তখন আপনার হয়তো এই হেলথ ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটা লাগবে, আপনার কারেন্ট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে ট্যাক্সের অফিস থেকে, আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে, এটা ট্যাক্স অ্যাডভাইসার যেটা ডয়েচে বলে হচ্ছে স্টয়াবেরাটা, তার ওর থেকে একটা ইনকাম স্টেটমেন্ট সার্টিফিকেট লাগবে। আর খেয়াল রাখতে হবে এটা যে মাত্র 14 দিনের জন্য ভ্যালিড, তো এটা যেন 14 দিনের পুরানো যেন না হয় যেদিন আপনি এই ডকুমেন্ট সাবমিট করছেন। এরপরে লাগবে হচ্ছে আপনার বিজনেস ইভ্যালুয়েশন, যেটা হলো হচ্ছে ডয়েচে বলে বেথ্রিভিয়ার সাফলিশে আউসওয়ার্টুং BWA। তো এটা দেখায় হলো হচ্ছে যে একটা রেশিও, যে কস্ট আর প্রফিটের যে রেশিও না, এটা আপনার এটা প্রমাণ করার জন্য এই বিজনেস ইভ্যালুয়েশনটা লাগবে। আর একটা ওয়ে হলো হচ্ছে যদি রিটায়ার্ড হয়ে থাকেন, তাহলে আপনার যে পেনশন, সেই পেনশন যে কত পাচ্ছেন সেটার একটা প্রুফ দেখাতে হবে। তো আপনি এখন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট কিনা এটার এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝায়। তো আপনার ধরেন হলো হচ্ছে মাসিক নেটো ইনকাম হচ্ছে 2,000 ইউরো। এখন নেটো ইনকাম বলতে কি, যেটা আপনি ট্যাক্স অলরেডি পে করে দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতটুকু অ্যামাউন্ট অফ টাকা ল্যান্ড করলো আর কি না, ওখানে এসে পৌঁছালো। তো আপনি ধরেন যদি আপনার নেটো ইনকাম 2,000 হয়ে থাকে, সেখান থেকে ফিক্সড কস্ট যেগুলো, যেটা যেমন ধরেন হলো হচ্ছে আপনার থাকা খাওয়া খরচ, আপনার ইন্টারনেট বিল, টেলিফোন বিল, আপনার কাপড় চোপড়ের খরচ, এগুলো সব কিছু খরচটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আপনার সেভিংস। তো আপনার ধরেন হলো হচ্ছে ফিক্সড কস্ট 1,000 ইউরো যদি হয়ে থাকে, তাহলে আপনার সেভিংস হচ্ছে 1,000 ইউরো, তাই না? তো এখন আপনার এই 1,000 ইউরো সেভিংস দিয়ে যাচাই করা হবে যে আপনি কয়জনকে নিয়ে আসতে পারবেন। তো এটা হলো হচ্ছে সাধারণত ধরা হয় প্রতি মাথা 450 থেকে 550 ইউরোর মতো ধরা হয়। তো এটা হচ্ছে শহর টু শহর ম্যাটার করে। এখন আমি থাকি ডুইসবুর্গে হলো হচ্ছে 400 ইউরো, আসলে এখানে খুব অ্যাফোর্ডেবল একটা লোকেশন, এখানে 400 ইউরো দিয়ে যথেষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি এখন বার্লিনে থাকেন বা মিউনশেনে যদি থাকেন, তখন আপনার হয়তো আরও বেশি পার হেড ধরা হবে, কারণ ওখানে লিভিং কস্টও একটু হাই। তো এখন আপনার সেভিংস হলো হচ্ছে 1,000 ইউরো, আর প্রতি হেড যদি আপনি গড়ে 450 ইউরো ধরে থাকেন, তাহলে আপনি ম্যাক্সিমাম 2জনকে নিয়ে আসতে পারবেন, কারণ 2জন মিলে তো 900 ইউরো খরচ হয়, আপনার স্টিল 100 ইউরো সেভিংস হচ্ছে। আপনার এই সেভিংস থেকে যদি আপনার বেশি এক্সিড করে, বেশি বেড়ে যায়, ওই থার্ড পার্সনকে আপনি নিয়ে আসতে পারবেন না। তার মানে হলো হচ্ছে আপনি চাইলে আপনার বাবা মাকে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার ভাই বোনকে নিয়ে আসতে পারবেন না। ওকে, এখন আপনি বুঝতে পারলেন যে আপনি এখন এলিজিবল, আপনার যথেষ্ট পরিমাণে ইনকাম আছে। এখন আপনার জানতে হবে যে কীভাবে আপনি এই Verpflichtungserklärung-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। Verpflichtungserklärung-এর জন্য আপনার যে প্রথম যে স্টেপটা, সেটা হলো হচ্ছে যে আপনাকে জানতে হবে কোথায় এবং কখন অ্যাপ্লাই করতে হবে। সাধারণত Verpflichtungserklärung-টা 6 মাসের জন্য ভ্যালিড। তো আপনারা যখন Verpflichtungserklärung-টা হাতে যখন পাচ্ছেন, তখনই আপনাকে যাকে ইনভাইট করছেন, আপনার বাবা মা ধরেন, আপনার বাবা মাকে 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এই Verpflichtungserklärung ডকুমেন্টটা কোথায় পাবেন? Ausländerbehörde, অথবা ইংলিশ যেটা বলে ফরেন অফিস। আপনি যে শহরে থাকেন সেই শহরের Ausländerbehörde থেকে একটা এই ডকুমেন্টটা পেতে পারেন। সেকেন্ড স্টেপটা হলো হচ্ছে Ausländerbehörde-তে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। হ্যাঁ, এটা আপনি ফোন কল বা ইমেল করে পেতে পারেন, এটা শহর টু শহর ডিফার করে। তো এই কোভিডের পর থেকে সব কিছুই অনলাইন। তো আপনি অনলাইনে আপনি খেয়াল করেন যে আপনার যে Ausländerbehörde যে অনলাইন যে ওয়েবসাইটটা আছে, সেখানে আপনি Verpflichtungserklärung বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েন না, অন্য কিছু না, ওখানে লেখা থাকবে যে Verpflichtungserklärung, ওখান থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন।
এরপরে থাকবে আপনি হলো হচ্ছে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে এবং কমপ্লিটলি ফিল আপ করা। তো ডয়েচে বলে যেটা হচ্ছে আনগাবে zu Verpflichtungserklärung। এইটা আপনার পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনার নাম, আপনার আইডি, তারপর আপনি কোথায় থাকেন, এসব ইনফরমেশন লিখতে হবে। আর লিখতে হবে যে আপনি যে যাকে ইনভাইট করছেন আপনার বাবা মার ওদের ইনফরমেশন, যেমন পাসপোর্ট নাম্বার, তাদের নাম, তাদের বাংলাদেশে কোথায় থাকে, প্লাস রিলেশনশিপটা কি, যেমন বাবা মা রিলেশনশিপ, সেটা আপনাকে বলতে হবে। সব কিছু রেডি করার পর আপনাকে হলো হচ্ছে যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি হলো হচ্ছে ডকুমেন্টগুলো সব সাবমিট করবেন। তাই এটা এই ডকুমেন্ট হলো হচ্ছে আপনার নট অনলি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আরও এক্সট্রা ডকুমেন্ট আছে, আমি কিছুক্ষণ পরেই বলছি, সেইগুলো আপনার জমা দিতে হবে। সব কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে আপনি এই Verpflichtungserklärung লেটারটা দিয়ে দিবে। এই লেটারটা পাওয়ার পর আপনার নেক্সট দায়িত্ব থাকবে স্টেপ 5, যেটা হলো হচ্ছে আপনার বাবা মাকে বাংলাদেশে এই ডকুমেন্টটা পাঠিয়ে দিবেন আর বলবেন যে ইমিডিয়েটলি যেন ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো চলুন এখন কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। তো প্রথমে অবভিয়াসলি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন আর আপনার যাকে নিয়ে আসতেন আপনার বাবা মার পার্সোনাল ইনফরমেশন আপনি সব কিছু এখানে ডিটেলভাবে লিখে দিলেন। আর এরপরে হলো হচ্ছে আপনি আপনার বাবা মার পাসপোর্ট কপিটাও যেন রেখে দিয়েন, হ্যাঁ, ওটার পাসপোর্টের কপিটাও যেন লাগবে। আপনি যদি এখনও জার্মান সিটিজেনশিপ না হয়ে থাকে তাহলে আপনার রেসিডেন্স পারমিট আর পাসপোর্টটা দুইটাই নিয়ে যান। দুইটার মধ্যে একটাও লাগতে পারে, দুইটাও লাগতে পারে, জাস্ট সেফ সাইড থাকার জন্য আপনি দুইটাই নিয়ে যান। আর আপনার যদি এখন জার্মান সিটিজেনশিপ হয়ে থাকে বা ইউ সিটিজেনশিপ আছে তাহলে আপনি জাস্ট আইডি অথবা আপনার পাসপোর্ট যে কোনো একটা দেখালেই হবে। এরপরে লাগবে হলো হচ্ছে আপনার যে ইনকামের যে প্রুফ। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওতে বললাম যে আপনি যদি কোনো এমপ্লয়ি হন, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি বিজনেস ওনার হন, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, আপনি যদি রিটায়ার্ড হয়ে থাকেন, এগুলো দিয়ে আপনি একটা প্রুফ দেখাতে পারেন যে আপনার ইনকাম সোর্স আছে। তারপরে দেখাতে হবে আপনি কোথায় থাকেন, একটা অ্যাকোমোডেশন প্রুফ, হ্যাঁ, যেটা আপনি হয়তো আপনার যে হাউস যে রেন্টের যে কন্ট্রাক্ট অথবা আপনার মেলদে বেশাইনিং এগুলো দেখালে যথেষ্ট। তারপরে লাগবে হলো হচ্ছে আপনার যদি একটা একটা প্রুফ অফ ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি। এটার অর্থ হলো যদি আপনি এখানে আছেন এবং আপনি যদি ডিভোর্সড হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে, তখন তাদের প্রতি আপনার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে। তো মাসিক কত খরচ হয় সেটা নিয়ে প্রুফ অফ স্টেটমেন্ট লাগবে। তো সেটাও যেন আপনি রেডি রেখেন যেন এটা দেখাতে পারেন। আর শেষমেশ ফিস। তো এটার জন্য আপনার 29 ইউরোস ফিস লাগে, হ্যাঁ, এটা আপনার হাতে যেন নিয়ে যান। সো আশা করি এই Verpflichtungserklärung নিয়ে আমি আপনাদেরকে ইনিশিয়াল ইনফরমেশনটা দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা দিন, আমি অবশ্যই উত্তর দিব। আর ফিউচার ভিডিওসে এরকম টাইপের ভিডিও যেটা প্রবাসী বাংলাদেশকে হেল্প করতে পারে, প্লিজ অলসো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। সো আশা করি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।